এয়ারপোর্টে যে হয়রানির বিষয়টি এটি কিন্তু এখন এমন পর্যায়ে গিয়েছে আসার পরে তিনি আবার ভেতরে প্রবেশ করতে চান। প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল গেটে, সেখান থেকে বলার পরে তারপরে এসে গালাগালি করে গায়ে হাত তুলেছে, তারপর দুজনের ধস্তাধস্তি হচ্ছে। এয়ারপোর্টে যেই হয়রানি এবং ভোগান্তির বিষয়টি এবং মাঝে মধ্যে কিছু ঘটনা সামনে আসে এবং এই ঘটনাগুলো ভিডিও ফুটেজ সামনে আসে বলেই হয়তো আমরা কয়েকদিন এটি নিয়ে কথা বলে আমাদের গণমাধ্যমগুলো ওই ঘটনাকে কেন্দ্র করে একটু হইচই করি, এরপরে দেখা যাচ্ছে সবাই আমরা ভুলে যাই। আর যাদের এটি দেখার দায়িত্ব, দেখভালের দায়িত্ব, তারা আসলে কতটুকু দেখছেন সেটি নিশ্চয়ই ঘটনার বাস্তবতা বা বিস্তারিত জানলে আমরা সবাই সেটা অনুমান করতে পারি। এবং সবচেয়ে যে নরওয়ে প্রবাসীর যেই ঘটনাটি সেটি কিন্তু বলা চলে যে একেবারে ব্যাপকভাবে নিন্দিত, সমালোচিত। কারণ হচ্ছে সেখানে একেবারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই প্রবাসীকে শারীরিকভাবে এমনভাবে নির্যাতন করা হয়, এমনভাবে তাকে পেটানো হয়, যেটি আসলে যে কারো আমার কাছে মনে হয় যে বিস্মিত হবেন, যে কেউ অবাক হবেন এবং ক্ষুব্ধ হবেন। যে বারবার আমরা এগুলো বলি, হয়তো ভিডিও ফুটেজগুলো যখন সামনে আসে তখনই হয়তো আমরা সেটি প্রমাণ হিসেবে তুলে ধরতে পারি। তাহলে যেগুলোর ভিডিও ফুটেজ থাকে না, প্রমাণ থাকে না, এমন কত শত ঘটনা আছে। কিন্তু পেছনের 10 বছরের ঘটনা আসলে কি? দায়িত্বশীল একজন সংবাদকর্মী হিসেবে আমি বিভিন্ন সময় চেষ্টা করেছি যে মন্ত্রণালয়ের সরাসরি মন্ত্রী বা সচিব এবং সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ব্যক্তি, প্রতিষ্ঠান, তাদের সামনে এই বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আপনাদের অনেকেই নিশ্চয়ই মনে আছে 2000 সালের একটি ঘটনা। কামলা কারে বলেন আপনারা? হ্যাঁ, তখন বেশ আলোচিত ছিল এই ঘটনাটি এবং তাদেরকে শারীরিকভাবে তো লাঞ্ছিত করার ঘটনাটি ছিল বেশ আলোচিত। আমরা ভুলে গেছি মনে হয়। তখন কিন্তু এই ঘটনাটি নিয়ে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং সচিবের প্রোগ্রামে খুব জোরালোভাবে সেটি উপস্থাপন করেছিলাম। মাননীয় মন্ত্রী, প্রবাসীদেরকে এয়ারপোর্টে যে হয়রানির বিষয়টি এটি কিন্তু এখন এমন পর্যায়ে গিয়েছে। আমরা দেখেছি 16 ডিসেম্বর একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই ভাইরাল হয়েছে। সেটি প্রবাসীদেরকে কামলা, একটি বকা দিয়ে কামলা বলা হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে তোদের যোগ্যতা নেই বলেই তোরা কিন্তু বাইরে গিয়ে কাজ করিস। আমার মনে হয় আপনারাও সেটি এসেছে এবং তারপরেও এমন ঘটনা কিন্তু প্রতিনিয়তই ঘটছে এয়ারপোর্টগুলোতে। আমাদের প্রবাসী কর্মীদের বিশেষ করে আসার সময় অনেক হয়রানির শিকার তাদেরকে হতে হচ্ছে প্রতিনিয়ত। এজন্য আসলে কার্যকর কি পদক্ষেপ নেওয়া যায় কিনা সমন্বিত হবে, যেটি আসলে প্রবাসীদের কাজে লাগবে। এগুলোর জন্য আমি একটা চার্জ কমিটি গঠন করেছি এবং এই কমিটি যদি আমাকে রিপোর্ট দেয়, ওই রিপোর্টের ভিত্তিতে আমরা ব্যবস্থা গ্রহণ করি। মানে আপনারা তো রিপোর্টের ভিত্তিতে করবেন, সমন্বিতভাবে করার জন্য কোনো বিশেষ পদক্ষেপ আপনাদের আছে কি? তো ওখানে হেল্প ডেস্ক আছে, নিচেও আছে, একটা ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনও আছে, ওখানেও আছে। এরা যদি হেল্প নিতে না চায় তো জোর করতে আমাকে তো পাসপোর্টটা দেয়, ইমিগ্রেশন টিম বাইরে দিয়ে, এগুলো তো দিবে না। ঘটনা হচ্ছে এরা তো আপনার মন্ত্রণালয়ে যিনি আছেন উনি ধারে কাছেও যান না। আমরা তো সবাই বাঙালি, বাংলাদেশের মানুষ। আপনার যে চরিত্র আমারটা একটু ডিফারেন্স হতে পারে। তখনকার সচিব যিনি ছিলেন ডক্টর নমিতা হালদার, ওনার নামটি বলতে হয়, উনি পরবর্তীতে আন্তর্জাতিক অভিবাসী দিবসে যে বড় অনুষ্ঠানটি হয় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে উনি জোরালোভাবে উপস্থাপন করেছিলেন। মাননীয় মন্ত্রী, আপনি জানেন যে আমাদের এয়ারপোর্টগুলি সমন্বিতভাবে পরিচালিত হয়। আন্তর্জাতিক যে 3টি এয়ারপোর্ট রয়েছে সেখানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডেস্কও রয়েছে, সিভিল অ্যাভিয়েশন এবং বিমান, সাথে সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ডেস্ক, একই সাথে ইমিগ্রেশন, এসবি এবং এপিবিএন সমন্বিতভাবে যে এয়ারপোর্টটি পরিচালিত করে, যেখানে অভিবাসী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের অনেক সুযোগ আছে। সমন্বিত কাজের মাধ্যমে এই সমন্বয়টি কোনো না কোনোভাবে আপনার নেতৃত্বে যদি পরিচালিত হতো। ঘটনা যখন ঘটেছে অথবা ঘটনার ফলো আপ যখন হয়নি, সেটির তদারকি বা ব্যবস্থা যখন মন্ত্রণালয় থেকে নেওয়া হয়নি,
কোনো ফলাফল যখন আমরা দেখতে পারিনি, এরপরে বিভিন্ন সময় কিন্তু একইভাবে মন্ত্রণালয় এমনকি প্রধানমন্ত্রীর মুখ্য সমন্বয়কের সেই বিষয়টি কিন্তু আসলে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আসার সময় একজন নারী কর্মী, উনি আমার ওই ফ্লাইটে আসছিলেন, তার একটা ব্যাগটা ট্রলিতে নিয়েছেন তিনি। এক পুলিশ সদস্য বললেন, এই এটা নিতে পারো না, তুমি একা হাতে করে আবার ব্যাগ ঢেলতেছো, ট্রলি ঢেলতেছো। আমি তার দিকে তাকায় বললাম, ভাই এটা আপনি কি করলেন, এর সাথে আচরণ করলেন কেন? তো আমার বলে, আপনি কে? আমি কেউ না, আপনার তার সাথে এই আচরণটা কেন করলেন? তো আমার কথার ভাবে সে বুঝলো, ভাই আসলে তো বুঝেন অনেক সময় মাথা ঠিক থাকে না, এসে তো মাথা ঠিক থাকে তুমি ওইখানে দায়িত্ব পালন করছো কেন রে ভাই? ফলাফল আসলে কি তাহলে? কিন্তু প্রবাসী যারা, তাদের দেখভালের দায়িত্ব কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রথম, একেবারে নাম্বার 1। সেজন্য এয়ারপোর্টে প্রবাসী কল্যাণ ডেস্ক আছে, কিন্তু যাদের আসলে সেটি দেখার দায়িত্ব, সমাধান করার দায়িত্ব, তাদের যদি সমাধানের মানসিকতা না থাকে তাহলে তো সেটি আসলে কিছু করার থাকে বলে অন্তপক্ষে আমি মনে করি না যে সেখানে আসলে হয়তো আমরা তুলেই ধরতে পারবো। এটি হলো বাস্তবতা। এবং এই নরওয়ে প্রবাসীর এই ঘটনায় এখন পর্যন্ত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে সমান কোনো পদক্ষেপ দেখছি না। উল্টো সেই প্রবাসীকেই সেখানে অপরাধী হিসেবে চিহ্নিত করার জন্যে নানা রকম কৌশল তখন নেওয়া হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, উনি প্রবাসীদের জন্য খুবই আন্তরিক এবং আপনারা বিভিন্ন সময় দেখেছেন প্রবাসীদের কল্যাণে, প্রবাসীদের মর্যাদা দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু একেবারে আন্তরিকতার সাথে বিভিন্ন সময়ে কথা বলছেন। এবং উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল উনিও কিন্তু এই প্রবাসীদের জন্য অন্ততপক্ষে চেষ্টা করছেন। এখন কতটুকু হয়তো করবেন, পরিবর্তন কতটুকু হবে সেটি হয়তো সময়ের অপেক্ষা। কিন্তু আসলে আমরা সবাই যদি যার যার জায়গায় দায়িত্বটুকু পালন না করি তাহলে আসলে সমাধান কখনোই হবে না। আবার যারা দায়িত্ব পালন করবে না তাদেরকেও যদি আইনের আওতায় আনা না যায়, তাদেরকেও যদি একেবারে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনা না হয়, তাহলে তো ওই যে বারবার একই ঘটনা ঘটতেই থাকবে। আমরা আপনার কথা বলতেই থাকবো, প্রতিবাদ করতেই থাকবো, আবার নির্যাতন, ভোগান্তি, অবহেলা, হামলার শিকার রক্তাক্ত প্রবাসীরা হতেই থাকবেন। এখনো বলছি, যদি ওই প্রবাসী বন্ধু সমাধান পেয়ে থাকেন বা উনি সন্তুষ্ট থেকে থাকেন তাহলে তো ঠিক আছে। এরপর যদি ওনার কাছে মনে হয় যে আসলে উনি এখানে ন্যায় বিচার পাননি অথবা উনি অন্যায়ের শিকার হয়েছেন, তাহলে অবশ্যই তিনি এই বিষয়ে প্রতিকার পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের এই পর্ব থেকে। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান? আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।